বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শনিবার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। অংশ নেবে যেসব রাজনৈতিক দল। ৬ সংস্কার কমিশন গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ৫ই অক্টোবর বেলা ২:৩০টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সংলাপ শুরু হবে। এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা সময়ে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর। শেখ হাসিনার খাদ্যমন্ত্রী ও নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন এই আদেশ দেন। জানাবো, বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পর বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছে ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। এদিকে ডেমরা থানা বিএনপির বিক্ষোভ মিছিল। রাজধানীর ডেমরায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবৈধ সাজার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিদের বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। জানিয়ে দিব, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি যদি ব্যর্থ হন তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে পারে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুর বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা। কি করলেন নেতানিয়াহু? শুক্রবার স্থানীয় সময় সূত্রগুলো বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যম এই সব তথ্য জানিয়েছে যে নেতানিয়াহুর বাসভবনে ইরান থেকে যে মিসাইল এসেছে এর একটি মিসাইল তার বাসভবনে পড়েছে। এই মিসাইলটি পড়ার পরই সাইরেন বাজতে থাকে। তখন তিনি দৌড়িয়ে বাংকারের ভিতর পালাতে যান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। শনিবার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। অংশ নেবেন যেসব দল। ৬ সংস্কার কমিশন গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ৫ই অক্টোবর বেলা ২:৩০টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সংলাপ শুরু হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি তৃতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত ৩১শে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপের সময়সূচি বেলা ২:৩০টায় বিএনপির সঙ্গে বিকাল ৩টায়, জামাত ইসলামের সঙ্গে বিকাল ৩:৩০টায়, গণতন্ত্র মঞ্চের সঙ্গে এবং বিকাল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৫:৩০টায় এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির সঙ্গে বৈঠক রয়েছে। এর আগে বুধবার ২ অক্টোবর প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এ সময় তিনি বলেন, সংলাপে উপদেষ্টা মণ্ডলী দ্বারা গঠিত ৬টি কমিটিতে কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত এবং পরামর্শ নেওয়া হবে। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে। সাবেক খাদ্যমন্ত্রী শেখ হাসিনার সময়ে নওগাঁ ১ আসনে সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসেন এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানী তেজগাঁও থানা কারণ বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজুদ্দিন
মইনুদ্দিন রূপক ২১কে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের আবেদন করেছে পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলা তদন্ত কর্মকর্তা এই রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেছেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থী রমিজউদ্দিন রূপককে হত্যার ঘটনায় তার বাবা একেএম রকিবুল আহমেদ তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২২৩ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশিদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পর বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছে ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। এরই অংশ হিসেবে টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮,০০০ বাংলাদেশি শ্রমিককে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার ৪ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পর বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং এর মাঝে এক সংবাদ সম্মেলনে এই সুখবর দেন আনোয়ার ইব্রাহিম। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮,০০০ বাঙালি নেওয়া হবে। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আমরা আমাদের দেশে আরও জনশক্তি প্রয়োজন, তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। এছাড়াও সেমিকন্ডাক্টস, ডেটা সেন্টার, এআই, নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মতি হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী হিসেবে আমরা পাশে থাকব। এছাড়াও এ অঞ্চলে শান্তিপূর্ণ রাখতে মালয়েশিয়া আসিয়ানকে আরও কার্যকর করতে চায় বলে জানান আনোয়ার ইব্রাহিম। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া, কিন্তু এরপরও দেশটিতে শ্রমবাজার নিয়ে বাংলাদেশের কর্মীদের এক ধরনের অনিশ্চয়তা বরাবরই লক্ষণীয়। এ নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন সময় নানা টানাপোড়েন সামনে এসেছে। গত ১.৫ দশকে বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রমবাজার। এ বিষয়ে বিভিন্ন সূত্রগুলো থেকে জানা গেছে, মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম দফায় বন্ধ হয় ২০০৯ সালে, আর সর্বশেষ গত ১ জুন শেষ হয়ে যায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ভিসার সময়। শ্রমবাজার বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়গুলো আলোচনা এসেছে। এসব চক্রের বিরুদ্ধে উঠেছে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষের অভিযোগ। জানা গেছে, গত ৪ মাস ধরে বাংলাদেশে মালয়েশিয়ায় গমনে ইচ্ছুক কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে। ডেমরা থানা বিএনপির বিক্ষোভ মিছিল। রাজধানীর ডেমরায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধ সাজা রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি এবং সময় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। শুক্রবার ৮ অক্টোবর ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ডের লতিফ বানি জুট মিল সংলগ্ন ৪ নং গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে সব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। নেতারা বলেন, আওয়ামী লীগের উস্কানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তদের অপকর্মের কারণে ডেমরার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধের দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের অর্থ যোগানদাতাদের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে? চলতি বছরের জুলাই মাসে এক উত্তাল সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হন, আন্দোলনটি মূলত
মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকুরিতে কোটা পুনঃপ্রবর্তনের প্রতিবাদ থেকেই শুরু হয়, তবে এটি দ্রুতই বিক্ষুব্ধ জনতার ব্যাপক আন্দোলনে রূপ নেয়, যেখানে বৈষম্য রাজনীতি, নিপীড়ন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশিত হয়েছে। আন্দোলনের সূত্রপাত হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোটা নিয়ে আলোচনা করেছেন এবং কোটা কমিয়ে 5% করার প্রস্তাব দেন, যদিও তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট ছিল না, কারণ আন্দোলন তখন পুরোপুরি গোটা দেশে রাজনৈতিক প্রতিফলন হয়ে দাঁড়ায়। আন্দোলনের মূল কেন্দ্র ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ। কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলন সহিংসতা দমন করার ফলে আরও ফুঁসে উঠলে দেশজুড়ে প্রায় 1000 ছাত্র জনতা নিহত হয়েছে, তবে সর্বশেষ নিহতের সংখ্যা 1479 জন জানা গেছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন শেখ হাসিনা সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ থেকে ভারতে নির্বাসিত হয়ে পড়েন, যেখানে তিনি এখনও অবস্থান করছেন। এ অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীরগতিতে এগুতে চায় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে। কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন, যদিও তিনি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের উপর। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নতি করতে পারে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা এবং তার দলবল পুনরায় রাজনীতিতে ফিরে আসতে পারে।